আমি একটাই সাবজেক্ট পড়াই ভাই, কিন্তু যেটা পড়াই সেটা কাঁপাবো। তাপ পরিবাহিতাঙ্কের এত বড় ডেফিনেশন, ছেলে মেয়েদেরকে দেখেছি ওই ডেফিনেশনটা পড়তে গিয়ে অনেকে কেঁদে ফেলে। তোর ভৌত বিজ্ঞানের দায়িত্ব আমার। আমরা যখন ছোটবেলা থেকে পড়াশোনা করেছি তখন আমাদের বারবার শুনতে হতো ভৌত বিজ্ঞান নাকি খুব কঠিন, ভৌত বিজ্ঞানে নাকি নম্বর ওঠে না, ভৌত বিজ্ঞান নাকি কেউ বোঝে না। তোরাও তোদের বাবা মায়েদের জিজ্ঞাসা করতে পারিস, হয়তো কেউ কেউ একই কথা বলবেন, কিন্তু আমি তোকে এইটুকু দাবি করে বলতে পারি, যারা অ্যাডভেঞ্চার একাডেমি থেকে ভৌত বিজ্ঞান পড়ছে, যারা মাধ্যমিকের জন্য নিজেদেরকে প্রস্তুত করছে, তারা কোনোদিনও বলতে পারবে না ভৌত বিজ্ঞান কঠিন বা ভৌত বিজ্ঞানের নম্বর ওঠে না। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। দেখ, একটা কথা বলছি, ভৌত বিজ্ঞান কোনো হাতি ঘোড়া সাবজেক্ট নয়। অ্যাকচুয়ালি এই সাবজেক্টটাকে পড়ানো হতো ভুলভাবে, কেউ কেউ পড়ে ভুলভাবে। আমি তোকে একটা প্রমিস করতে পারি, তুই জাস্ট এই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ। ভৌত বিজ্ঞান নিয়ে যে একটা বড় সমস্যা, যে দাদা আমি ভৌত বিজ্ঞানের সংজ্ঞাগুলোকে মুখস্থ করতে পারি না, আমি ঠিকমতো লিখতে পারি না সূত্রগুলোকে, এই সমস্যাটা আর তোর জীবনে কোনোদিনও থাকবে না, আমি এটুকু চ্যালেঞ্জ করতে পারি। অ্যাকচুয়ালি ভৌত বিজ্ঞানে কি সত্যি, আমি দেখবো একটা স্লাইড এখানে দিয়েছি, ভৌত বিজ্ঞানে কি সত্যি মুখস্থ করে নাম্বার ওঠে? ট্রাস্ট মি, ওঠে। বাট আমরা যে টার্গেটটা প্রত্যেক বছর রাখি, আমাদের ছেলেমেয়েরা যে প্রত্যেক বছরে প্রচুর প্রচুর পরিমাণে 100 নিয়ে আসে, 99, 98, 97, 96 কতজন পায় আমি নিজে গুনতে পারি না, এই ফেনোমেনাল রেজাল্ট যদি তোকে করতে হয় তাহলে তুই মুখস্থ করে পারবি না। এই জায়গাতে যদি তোকে পৌঁছাতে হয় সেটা তুই মুখস্থ করে পারবি না। তুই মুখস্থ করে 80 পেতে পারিস, আমি তোকে বলছি তুই মুখস্থ করে 80 পেতে পারিস, 81 পেতে পারিস, 82 পেতে পারিস, খুব জোর 85 পেতে পারিস। তার থেকে বেশি শুধুমাত্র মুখস্থ করে, এখন যদিও 85ও পাওয়া যাবে না, এখন যা প্রশ্ন হয় 85ও উঠবে না, 80 খুব জোর ওঠা যেতে পারে মুখস্থ করে। কিন্তু আমি তোকে একটা কথা বলি, যদি তুই অ্যাডভেঞ্চার একাডেমি মডেলটাকে ভালো করে ফলো করিস, আমরা যেভাবে এমসিকিউ ভিএসকিউ এর উপর একটা সেপারেট ফাউন্ডেশন বিল্ড করি, আমরা যেভাবে এসএকিউটার পাশাপাশি এলএকিউ টাইপ প্রশ্নগুলোকে একসাথে নিয়ে যেভাবে কম্প্যাক্ট ওয়েতে পড়াই, যেভাবে প্রথম থেকে ছেলে মেয়েদের ভিত শক্ত করি, তুই যদি এই প্রসেসটার মধ্যে ঢুকে যেতে পারিস, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে রেগুলার কোশ্চেন প্র্যাকটিস হয় সেগুলোকে ভালো করে দেখতে পারিস, শুনতে পারিস, বুঝতে পারিস, তাহলে তুই সেই গোল্ডেন জায়গাটায় পৌঁছাতে পারবি, যেটা আমি প্রত্যেক বছর প্রচুর ছেলে মেয়েকে পৌঁছে দিই। এখন বিষয়টা হচ্ছে, দাদা তুমি বললে যে আমরা ভৌত বিজ্ঞান মুখস্থ করি না, আমাদের কাছে ভৌত বিজ্ঞান বোঝার একটা উপায় আছে, তো সেই উপায়টা আমাকে একটু দেখাও। দেখ, যারা আমাদের পুরনো ছেলে মেয়ে তারা অলরেডি এই প্রসেসটাতেই পড়াশোনা করছে, যারা এইবারে ফার্স্ট সামেটিভ পরীক্ষা দিল তারা এই প্রসেসেই পড়াশোনা করেছে, যারা আমাদের ইউটিউবের ভিডিও দেখে তারা এই প্রসেসটা কিছুটা দেখেছে, যারা আমাদের থেকে আগের বহু বছর ধরে পড়ছে তারা এই প্রসেসগুলোকে জানে। কিন্তু অনেক নতুন ছেলে মেয়ে আছে যারা জানে না। যেমন তোকে আমি একটা কথা বলি, কিছুদিন আগে আমরা আমাদের ব্যাচের সেকেন্ড সামেটিভের প্রথম ক্লাসটা ইউটিউবের মধ্যে দিয়েছি, চলতরিতের ফার্স্ট ক্লাস। তোরা খেয়াল করে দেখিস, ওখানে আমি রোধাঙ্কের একটা ডেফিনেশন বা একটা সংজ্ঞা বলেছিলাম। এবার তুই আমাকে বল, তুই যদি সেই সংজ্ঞার পদ্ধতি না জানিস, লেখার পদ্ধতি না জানিস, তুই কি করবি? তুই প্রথমে বইটা খুলে সংজ্ঞাটাকে মুখস্থ করতে শুরু করবি। বাট তুই একটা কথা ভেবে দেখ তো, আমি ধরে নিলাম তুই রোধাঙ্ক পড়েছিস বা পড়িসনি, ডাজেন্ট ম্যাটার, তুই শুধু পদ্ধতিটা দেখ। তোরা দেখেছিস রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, তোরা দেখেছিস রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। তার মানে আমি যদি দুটোকে একসাথে লিখি তাহলে রোধ প্রপোর্শনাল টু এল বাই এ। আমি বারবার করে বলছি, তুই যদি এগুলো এখনো না পড়ে থাকিস, আমাদের চ্যানেলের মধ্যে চলতরিতের ফার্স্ট ক্লাস দেওয়া আছে, দেখে নে, তুই শিখে যাবে। কিন্তু আমি তোকে আজকে যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে ডেফিনেশনটাকে লেখা, কি করে লিখতে হয় দেখ। এগুলো তুই না জানলেও চলবে, এখন তুই শুধু জেনে রাখ এটাকে রোধ বলে, এটাকে দৈর্ঘ্য বলে, এটাকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে। এটা তো সমানুপাতিক বুঝতে পারছিস, এটা ব্যস্তানুপাতিক বুঝতে পারছিস, দুটোকে যৌগিক ভেদ করে একসাথে লেখা হয়েছে, যেমনি গ্যাসের আচরণে লিখেছিলাম, দু জায়গাতে আর আছে বলে আর লিখলাম, দু জায়গাতে প্রপোর্শনাল আছে বলে প্রপোর্শনাল লিখলাম, আর এই দিকের গুলোকে গুণ করে দিলাম, এল ইন্টু 1/a, তাহলে হয়ে গেল এল বাই এ। এই তো ব্যাপার, এইটুকু করেছে। এইবার যেটা করেছিলাম নিশ্চয়ই মনে আছে, এই সমানুপাতিক চিহ্নটাকে তুলেছিলাম। তোরা প্রত্যেকে জানিস যে কোনো সমানুপাতিক চিহ্ন তুললেই একটা ধ্রুবক চলে আসে, আর এই ধ্রুবকটারই তো আমরা নাম দিয়েছিলাম রোধাঙ্ক। এখন দাদা আমাকে বলেছে এই রোধাঙ্কের সংজ্ঞা লিখতে, তাহলে আমি কি করব বলো? আমি বলছি তোকে যার সংজ্ঞা তোকে লিখতে বলবে সেইটাকে তুই বাঁদিকে রেখে বাকিগুলোকে ডান দিকে পাঠা। তার মানে সমীকরণটা তৈরি কর। রোধাঙ্ক ইকুয়াল টু কি হবে লেখ। রোধাঙ্ক ইকুয়াল টু, দাদা আমি দেখতে পাচ্ছি আর ইন্টু এ ডিভাইডেড বাই এল হবে, বল সবাই হ্যাঁ বল। একদম তাই হবে। রোধাঙ্ক ইকুয়াল টু মানে রো ইকুয়াল টু আর ইন্টু এ ডিভাইডেড বাই এল, একদম দাদা একদম তাই তো হচ্ছে। এবার যদি আমাকে এটা ডেফিনেশন লিখতে হয় তো আমি কি করে লিখবো? আমি তোকে বলছি শোন, এখানে মেন জিনিস কোনটা বলতো? রোধ।
কারণ রোদ দিয়েই তো সমস্ত সম্পর্কগুলো ছিল, এগুলো তো সব রোদের সাথে সম্পর্কিত। তাহলে রোদটাকে রেখে তুই বাকিগুলোকে, এই যে বাকিগুলো যেগুলো আছে সেগুলোকে 1 করে দে, মানে এটাকে 1 করে দে, এলটাকে 1 করে দে। তাহলে দাদা যদি এটা 1 হয়ে যায়, এলটা 1 হয়ে যায়, তাহলে রো ইকুয়াল টু আর ইন্টু 1 ডিভাইডেড বাই 1। তার মানে আমি এখান থেকে লিখতে পারি রো ইকুয়াল টু আর হয়ে যায়, কারণ এ 1 হয়ে গেল, এল 1 হয়ে গেল। পরিষ্কার? এইবার বিষয়টা মাথায় রাখ, এই পর্যন্ত করার পর এটা তুই পুরোটা মনে মনে করবি, তোকে এত প্রসেস খাতার মধ্যে লিখে করতে হবে না। তুই এখন যদি প্রো হয়ে যাস তুই এগুলো দেখবি আর বলে দিবি। এবার দাদা ডেফিনেশনটা লিখবো কি করে? আমি বলছি ফিজিক্যাল সায়েন্সের ভাষায় এই যে যাকে তুই 1 করলি, এই 1 গুলোকে বলা হয় একক। তাহলে তুই লিখবি কি বলতো? একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, কারণ এটা দৈর্ঘ্য ছিল, এটা দৈর্ঘ্য ছিল, এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল। তাহলে আমি সিম্পল লিখবো, প্রথমেই আমরা জেনেছিলাম আগের বারে যে রোধাঙ্ক উষ্ণতার উপর নির্ভরশীল। তাহলে সিম্পল প্রথমে লিখে দিবি নির্দিষ্ট উষ্ণতায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী রোধকে তার রোধাঙ্ক বলে। মুখস্থ করতে হলো না তো? আমরা তো জানি যে রোধাঙ্ক উষ্ণতার উপাদানের উপর নির্ভরশীল, সেটা তুই পড়লেই শিখে যাচ্ছিস। তারপরে তুই সিম্পল কি লিখছিস? কোন নির্দিষ্ট উষ্ণতায়, তারপর এখানে চলে আসছিস একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, মানে দুটো 1 হয়ে গেল। দুটো যদি 1 হয়ে যায় তাহলে যেটা রোধ হবে, যেটা পরিবাহীর রোধ হবে, সেটাই তার রোধাঙ্ক হবে। তাহলে কি বলবো? কোন নির্দিষ্ট উষ্ণতায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে তার রোধাঙ্ক বলে বা উপাদানের রোধাঙ্ক বলে। গল্প শেষ। এইবার প্রসারণ গুণাঙ্ক। দাদা তাপ চ্যাপ্টারে প্রসারণ গুণাঙ্ক গুলো রয়েছে, আমরা আমাদের ব্যাচে অলরেডি তাপ চ্যাপ্টার পড়িয়ে দিয়েছি, যারা পরে ভর্তি হয়েছে তারা রেকর্ডেড ভার্সনও পেয়ে গেছে। আমি তোকে শুধু একটা কথা বলিস, আমি ধরে নিচ্ছি তুই তাপ চ্যাপ্টারটা পড়েছিস কিংবা পড়িসনি, তুই শুধু এইটুকু খেয়াল রাখ। ধর প্রথমে কোনো একটা কিছু দৈর্ঘ্য, একটা কঠিন পদার্থের দৈর্ঘ্য ছিল L1, তখন তার উষ্ণতা ছিল T1। আমি এই উষ্ণতাটাকে বাড়িয়ে করে দিলাম T2। যখন উষ্ণতা বাড়িয়ে দিচ্ছি দৈর্ঘ্যটা তো বেড়ে যাবে, দৈর্ঘ্যটা তো প্রসারিত হয়ে যাবে, তখন দৈর্ঘ্যটা বেড়ে ধরো হয়ে গেল L2। তার মানে দৈর্ঘ্যের কি ঘটলো? প্রসারণ ঘটলো দাদা। আর দৈর্ঘ্যের প্রসারণ থেকেই যেটা আসে সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা। এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তুমি পড়ে থাকতে পারো, না থাকতে পারো, পদ্ধতিটা শেখো কি করে লিখতে হয়। আলফা ইকুয়াল টু লেখা হয় যেটা প্রাথমিক দৈর্ঘ্য ছিল, মানে L1 তলায় লেখো, ইনটু উষ্ণতার যতটা পরিবর্তন ঘটলো, উষ্ণতার যতটা বৃদ্ধি ঘটলো। বলে উষ্ণতা ছিল T1, উষ্ণতা বেড়ে হলো T2, তো বাড়লো কতটা? দাদা ছিল T1, হলো T2, বাড়লো T2 মাইনাস T1। ছিল 10, হলো 20, বাড়লো 20 মাইনাস 10। ছিল T1, হলো T2, বাড়লো T2 মাইনাস T1। একদম পরিষ্কার আছে? এইবার এখানে যতটা বাড়লো সেটা T2 মাইনাস T1, এগুলো সব তুমি পড়ার সময় শিখে যাবে। আর উপরে লিখবি দৈর্ঘ্যের যতটা বৃদ্ধি হলো। দাদা দৈর্ঘ্য ছিল L1, হলো L2, বাড়লো কত? L2 মাইনাস L1। বলো হ্যাঁ। বললাম একদম হ্যাঁ। এবার দাদা দৈর্ঘ্যের এই প্রসারণ গুণাঙ্কের ডেফিনেশন, মানে আলফার ডেফিনেশন কিভাবে লিখবো? আমি বলছি কিসের প্রসারণ ঘটছে? দৈর্ঘ্যের প্রসারণ ঘটছে, তো দৈর্ঘ্যের প্রসারণটাই তো মেন। তাহলে দাদা দৈর্ঘ্যের প্রসারণটাকে রেখে বাকিগুলোকে একক করে দেবো? আমি বললাম একদম। তাহলে L1 টাকে 1 করে দিই, T2 মাইনাস T1 টাকে 1 করে দিই। যদি দাদা এই দুটোকে আমরা 1 করে দিই তাহলে আলফা ইকুয়াল টু পাওয়া গেল L2 মাইনাস L1। দেখো তো এইরকম ভাবে বলা যায় কিনা? কোন কঠিন পদার্থের, কারণ এটা কঠিনের হচ্ছে, তো কোন কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যতটা দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে সেই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। আই রিপিট, কোন কঠিন পদার্থের L1 1 করে দিয়েছি বলে প্রতি একক দৈর্ঘ্যে, T2 মাইনাস T1 মানে উষ্ণতার বৃদ্ধিটাকে 1 করেছি বলে কি বলবো? কোন কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে সেই কঠিন পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। আমরা এরকম ভাবে পড়িয়েও দিই। আর তুই ভাবছিস যেগুলো দাদা লিখবো কি করে? আমরা রিডিং মেটেরিয়াল প্রোভাইডও করে দিই, হ্যান্ড রিটেন নোটস প্রোভাইডও করে দিই। দিস ইজ দ্য পদ্ধতি। আর যারা আমাদের ইউটিউব থেকে পড়ে, আমরা যেগুলোকে পড়িয়ে দিচ্ছি সেগুলো ম্যাসিভ প্র্যাকটিস করা ইউটিউবের মধ্যে, ওয়ান শট রিভিশন দিই, কুইক রিক্যাপ দিই, 5 মিনিটের রিভিশন, পকেট ধামাকা, কত কিছু ইউটিউবের মধ্যে শুরু করেছি। আমাদের প্রিভিয়াস ভিডিও যেটা চলতরিতের ফার্স্ট ক্লাস আমরা দিয়েছি, ওটা একবার দেখে নে। বাকি ফিজিক্যাল সায়েন্সের প্রেমে পড়তে তুই বাধ্য।
চার্লসের সূত্র পড়েছিস তো ফার্স্ট সামেটিভে? কি পড়েছিলি রে দাদা? নিশ্চয়ই যারা যারা আমাদের কাছে পড়েছিস তাদের মনে আছে যে আমরা 4টে রাশি বলেছিলাম, পি ভি টি। টি দুটো পদ্ধতিতে হতো, আমি সেলসিয়াস স্কেলে লিখছি বলে ছোট হাতে টি লিখলাম। আরেকটা হতো ডাব্লু। ডাব্লু মানে ভর, টি মানে উষ্ণতা সেলসিয়াস স্কেলে, ভি মানে হচ্ছে গ্যাসের আয়তন, আর পি মানে হচ্ছে গ্যাসের চাপ। একদম ক্লিয়ার? আমি তোকে শিখিয়েছিলাম, মনে করে দেখ, যে কোনো দুজনের মধ্যে যদি সম্পর্ক হয় তো বাকি দুজন ধ্রুবক থাকে। তোরা প্রত্যেকে জানিস চার্লসের সূত্রে ভলিউম আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক হয়, তাহলে ধ্রুবক কে কে থাকে? পি আর ডাব্লিউ, মানে গ্যাসের চাপ আর গ্যাসের ভর ধ্রুবক থাকে। এবার দাদা চার্লসের সূত্রটাকে লিখবো কি করে? নিশ্চয়ই মনে আছে, একবার তাও মনে করাচ্ছি। তোরা প্রথমে শিখেছিলি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে, যেহেতু উষ্ণতার সাথে আয়তনের সম্পর্ক, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে গ্যাসের আয়তনটা তুই V0 ধরে নিয়েছিস। এই V0 তুই মান জানতিস, এটা 0 ডিগ্রিতে গ্যাসের আয়তন। এবার তোকে বলা হয়েছিল তুই 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতো, মানে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি করতো। তাহলে তুই বলেছিলিস দাদা 1 ডিগ্রি সেলসিয়াস যদি হয়ে যায়, মানে যদি 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, তাহলে আয়তনটা আমার হয়ে গেল V1। এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে এই V1 এর মানটা কি হবে না, সেটাই জানার জন্য তো চার্লসের সূত্রটা ছিল। নিশ্চয়ই মনে আছে এই V1 এর ভ্যালুটা কত হবে। ধর তোর কাছে 3টে গরু ছিল, তোর বাবা আরো 2টো গরু নিয়ে এলো, তাহলে এখন কটা গরু আছে? আগে 3টে ছিল, এখন আরো 2টো নিয়ে এসছে, এখন 5টা গরু আছে। ওই যে 3টে ছিল ওরা তো পালিয়ে যায়নি, ওরা তো আগেও ছিল, ওরা তো এখনো আছে। ওই 3টের ওপরে 2টো গরু নতুন এলো, তাহলে 3টে ছিল, 2টো নতুন এলো, এখন 5টা আছে। যখন 0 ডিগ্রিতে গ্যাসটা ছিল তখন তার আয়তনটা V0 ছিল, তাহলে 0 ডিগ্রিতে আয়তন ধরো এতটা ছিল V0। যখন উষ্ণতা তুমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে তখন আয়তন তো কিছুটা বাড়বে, কারণ আমি বলেছিলাম নিউ মার্কেটের এক্সাম্পল, প্রচুর ভিড় আছে, পেছনে গিয়ে আগুন লাগা লোকজন দৌড়াবে, মানে উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে। তো উষ্ণতা বাড়লে কতখানি আয়তন বাড়লো না, যেটা আগে ছিল সেটা তো থাকবেই, তার উপরে কিছুটা বাড়বে। তাহলে আগে ছিল কতটা? V0। তাহলে আগে ছিল যতটা সেটা আগে লিখবো, এবার এর উপরে কিছুটা বাড়বে, কতটা বাড়বে না সেটাই তো চার্লসের সূত্রে বলা ছিল। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে আমরা কি করেছি? বৃদ্ধি করেছি। তাহলে এখানেও যথাক্রমে লিখে, এখানে প্রথমে বৃদ্ধি লেখা আছে, তাহলে বৃদ্ধি হলে বৃদ্ধি হবে। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটি, ভালো করে শুনবে, গ্যাসটির 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে, মানে মানে এইটা রয়েছে, এবার এটার উপরে বৃদ্ধি কতটা পাবে? তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। মানে 0 ডিগ্রিতে যেটা ছিল সেটা তো থাকবেই, সেটা তো আছেই, এবার বাড়লো কতটা না, এই যেটা ছিল তার মানে ওর সাথে গুণ, তার 1/273 অংশ। এবার একটু পড়ে দেখতো, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল সেটা তো থাকেই, এবার বাড়লো কতটা, তার মানে যেটা ছিল সেটার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পেল। আমরা উষ্ণতা বাড়িয়েছি তো বৃদ্ধি পাবে, মানে বুঝতে পারছিস? সমীকরণটা দেখলেই তুই পেরে যাবি, লিখে দিতে পারবি। যদি এখানে আমি 1 এর জায়গাতে টি বসাই, তাহলে এখানেও 1 এর জায়গাতে টি বসাবো। তাহলে এবার একটু মিলিয়ে দেখ, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে আমরা বাড়িয়েছি, গ্যাসটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে সেটা তো ছিলই, বাড়লো কতটা না, তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। দেখ তার 1/273, এই যে তার 1/273, শেষ। আরেকটা আছে তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্কের এত বড় ডেফিনেশন, ছেলে মেয়েদেরকে দেখেছি ওই ডেফিনেশনটা পড়তে গিয়ে অনেকে কেঁদে ফেলে, দাদা এইসব কি, তাপ চ্যাপ্টার থেকে এত কম নাম্বার মাধ্যমিকে আসে, তার মধ্যে এত বড় একটা ডেফিনেশন আমরা পড়বো কি করে? তার মানে তুই অ্যাডভেঞ্চার একাডেমিতে পড়িস না এখনো, ডেফিনেশনটা এত বড়। আমি নিজে এগুলো সব যখন ক্লাসের মধ্যে করাই তখন সব লিখিয়ে দিই ধরে ধরে, এবং কিভাবে লিখতে হয় সেটাও বলে দিই। আমি জাস্ট একটা রাফ করে দেখাচ্ছি এখানে, আমি এখানে একটা ধনকাকার পরিবাহী আঁকি, প্রথমে জাস্ট একটা রাফ আঁকছি, জাস্ট ওদেরকে শেখাবো বলে। ধর একটা ঘনকাকার পরিবাহী আঁকলাম, এই যে তার একটা পৃষ্ঠতল, ওই যে তার বিপরীত পৃষ্ঠতল, এইটার মধ্যে দিয়ে আমি একটা তাপ পাঠাচ্ছি, মানে একটা তাপ, কিউ পরিমাণ তাপ, সেটা এই তল থেকে এদের মধ্যিখান দিয়ে ওই তল হয়ে বাইরের দিকে বেরোচ্ছে, মানে লম্বভাবে, একদম তলের সাথে লম্বভাবে এপার ওপার করে দিচ্ছে তাপটা, পুরো কিউ পরিমাণ তাপ, মেন কেটালে কিউ পরিমাণ তাপ ওই যাচ্ছে। এবার এই যে ঘনকাকার পরিবাহীটা আছে সেটা কতখানি মোটা, মানে তার বেধ কতটা না ডি, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কতটা না এ, এই যে তলটা প্রথমে রয়েছে তার উচ্চতা কত, θ2,
ওই যে তলটায় সেকেন্ড বেরোচ্ছে এটার উষ্ণতা কত θ1 হয়েছে। কত সময় যাচ্ছে না টি সময়। এবার একটুখানি মন দিয়ে শোন, ভালো করে শোন। তুই আমাকে বলতো উষ্ণতর বস্তু থেকেই তো শীতলতর বস্তুর দিকে তাপ যায়, তাহলে এই তল থেকে ওই তলের দিকে যাচ্ছে মানে কি, মানে এই θ2টা বেশি অ্যাজ কম্পেয়ার টু θ1, মানে উষ্ণতর তলের উষ্ণতা θ2, শীতলতর তলের উষ্ণতা θ1, তাহলে উষ্ণতার পার্থক্য কত θ2 মাইনাস θ1। তুই এটা পড়ে থাকতে পারিস না পড়ে থাকতে পারিস, ডাজেন্ট ম্যাটার, শিখে নে পদ্ধতি। খেয়াল রাখ, এটার একটা সমীকরণ আছে, সমীকরণটাকে বানানো যায়, যখন তোরা আমাদের তাপ চ্যাপ্টার পড়বি তখন জানবি, আমরা এগুলো সব শিখিয়ে দিই। সমীকরণটা এরকম ভাবে লেখা যায়, কিউ ইকুয়াল টু কে, আগে লেখা যায় সমানুপাতিক দিয়ে লিখে দেখাচ্ছি, কিউ প্রপোর্শনাল টু এ θ2 মাইনাস θ1 ইন্টু টি ডিভাইডেড বাই ডি। যখন সমানুপাতিক চিহ্নটাকে তোলা হয় তখন একটা ধ্রুবক আসে কে, এই কেটাই হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে কে ইন্টু এ θ2 মাইনাস θ1 ইন্টু টি ডিভাইডেড বাই ডি, এই হচ্ছে বিষয়। কেটা তাপ পরিবাহিতাঙ্ক, এটা ক্ষেত্রফল, θ2 মাইনাস θ1 দুটো বিপরীত তলের উষ্ণতার পার্থক্য, টিটা হচ্ছে সময়, টিটা কি টাইম, ডিটা কি বেধ কতটা চওড়া। তাহলে তুই আমাকে বল কার ডেফিনেশন লিখতে হবে দাদা, আমি বলছি তাপ পরিবাহিতাঙ্কের ডেফিনেশনটা লিখতে হবে। তো তাপ পরিবাহিতাঙ্কের ডেফিনেশনটা লিখি এখানে, খেয়াল কর এই জায়গাটা থেকে জাস্ট কে এর ভ্যালুটা লিখছি। আমি আগে এখানটা পুরোটা লিখে দিই, কিউ ইকুয়াল টু কে এ θ2 মাইনাস θ1 ইন্টু টি ডিভাইডেড বাই ডি। তাহলে কে ইকুয়াল টু লেখা যায় কিউ ইন্টু ডি, এগুলো সব শিখে নে রে ভাই, প্রত্যেক বছর এই করে করে প্রচুর টপার তৈরি করেছি, প্রচুর 100 তৈরি করিয়েছি এই একই পদ্ধতিতে। θ2 মাইনাস θ1 ইন্টু টি হয়েছে, দেখ তো লেখা যায় তো, কে এর ভ্যালুটা কিউ ইন্টু ডি, নিচে চলে গেল পুরোটা, এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি পুরোটা লেখা যায়। এবার বল মেন কে ছিল দাদা, মেন ছিল কিউ, তাহলে বাকিগুলো সব কি হবে, একক হবে, শিখে গেছিস তো। দেখ তো তাহলে ডি ইকুয়াল টু 1 হবে, এ ইকুয়াল টু 1 হবে, θ2 মাইনাস θ1 ইকুয়াল টু 1 হবে, টি ইকুয়াল টু 1 হবে। যদি চারটে 1 হয় তাহলে কে ইকুয়াল টু কি হবে, কিউ হবে। দেখ তো লেখা যায় কিনা এরকম ভাবে, কি লিখেছি দেখ তো এখানে, একক বেধ দাদা, একক বেধ, ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট দাদা, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ঘনকাকার পরিবাহীর, এই তো দাদা ঘনকাকার পরিবাহীর দুটি বিপরীত তলের মধ্যে একক উষ্ণতার পার্থক্যের জন্য, দাদা এই তো একক উষ্ণতার পার্থক্যের জন্য পরিবাহীটির উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে, উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে তলের সাথে লম্বভাবে, দেখতো তলের সাথে লম্বভাবে প্রতি একক সময়ে, দেখতো প্রতি একক সময়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় দাদা, যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকে সেই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে, তাকে সেই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। আরে পেড়ে যাবি তো রে, নাথিং মুখস্থ ইন দিস চ্যাপ্টার, ইন দিস সিলেবাস, ইন দিস সাবজেক্ট, নো রাট্টাফিকেশন, নো গাছের পাতা সবুজ, পিওর কনসেপ্ট, পিওর ধামাকা। অ্যাডভেঞ্চার একাডেমি তোকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে তুই বলতে বাধ্য হবি ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। যেদিন মাধ্যমিকের পরীক্ষা দিয়ে বেরোবি ওদিন এটা বলতে বাধ্য হবি। প্রচুর ছেলে মেয়ে বলে দিয়েছে মাধ্যমিক ভৌত বিজ্ঞান মানেই ভৌত বিজ্ঞান মানেই অ্যাডভেঞ্চার একাডেমি, এটা গর্বের বিষয়। রাত দিন ওই এফার্টটা দিতে হয়। আমি বারবার করে বলছি ভৌত বিজ্ঞান সোজা, ভৌত বিজ্ঞানকে চিনতে শেখ, ভয় পাস না। যারা ভয় পাচ্ছিস বেরিয়ে আয় ভয় থেকে, কারণ এইবার থেকে তুই এমন এফার্ট পেতে চলেছিস, এমন এফার্ট দিতে চলেছিস, শুধু তুই না তোর আগামী 5 বছর পাল্টে যাবে, বাংলার 5 বছর পাল্টে যাবে। যারা ফার্স্ট সামেটিভে আমাদের কাছে পড়তো তারা দেখতে পাচ্ছিস কি বলেছে, আমি এটা নিয়ে একটা ভিডিও করে দিয়েছিলাম। এই যে জিনিসগুলো, এই জায়গাগুলো যে তৈরি হয়েছে এগুলো কিন্তু একদিনে হয়নি, এরা প্রচুর কষ্ট করেছে। দেখতে পাচ্ছিস তো 9 ফিজিক্যাল সায়েন্স সব থেকে কম মার্কস আসতো, 10 ফার্স্ট সামেটিভের সব থেকে বেস্ট এক্সাম ফিজিক্যাল সায়েন্স। কিছু তো বদলেছে, পরীক্ষার হলে বসে সব পড়ানো এর মনে পড়ছিল, ফার্স্ট সামেটিভ কেঁপে গেছে। আপনার ক্লাসে ভর্তি হওয়ার পর ধীরে ধীরে আমার ধারণা পুরো বদলে গেছে। কি ধারণা? ক্লাস 9 আমি ভৌত বিজ্ঞানে 90 এর মধ্যে 54 পেয়েছিলাম, ধারণা বদলে গেছে, ভৌত বিজ্ঞানের সবচেয়ে প্রিয় সাবজেক্ট। দেখতে পাচ্ছিস তো যে ভয়টা ছিল, মানে আগে আমি ভাবতাম ভৌত বিজ্ঞান মানে একটা কঠিন ব্যাপার, সেই ভয় ভাইয়ের কেটে গেছে। দেখতে পাচ্ছিস এমন এক্সাম কোনোদিনও হয়নি, এটা দেখতে পাচ্ছিস
পরীক্ষায় যেটা অঙ্ক আসতেও পারতো না, কিন্তু আজকে যে সমস্ত অঙ্কগুলো দিয়েছিল সব পেরে এসেছে। এবং এটাই বিষয়, 40-এ 40, এটাই বিষয়, এইভাবেই পড়তে হবে। এবার বল সেকেন্ড সামেটিভ কাঁপবে? এবার বল প্রত্যেক বছর অ্যাডভেঞ্চার একাডেমি যেভাবে মাধ্যমিক কাঁপায় তুইও কাঁপাবি। অ্যাডভেঞ্চার একাডেমির সাথে তুই থাক, তোর ভৌত বিজ্ঞানের দায়িত্ব আমার। এবার তোর মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে দাদা আমরা কি ইউটিউবের মধ্যেই পড়বো নাকি কোনো পেড ব্যাচ আছে? দেখ, দুটোই আছে। আমি সবসময় বলি একটা স্ট্রাকচার আছে। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে ডিটেল প্র্যাকটিস বা ডিটেল পড়াশোনা, মানে প্রত্যেকটা চ্যাপ্টারকে একদম গোড়া থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে 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 শেখা, যাতে তার এমন বিল্ডিং হবে যাতে প্রত্যেকটা চ্যাপ্টারকে তুই যেভাবে পড়ছিস সেটা শুধুমাত্র তোর ওই সামেটিভটাতে কাজে না লাগে, এন্টায়ার মাধ্যমিক যেন কাজে লাগে। এর পরবর্তীকালে তোকে যদি কেউ চ্যাপ্টারটা ঘুরিয়ে পেছন থেকে ডেকে জিজ্ঞাসা করে, তোর যেন তখনও তার ফাউন্ডেশন একদম এত ক্লিয়ার থাকে যখন তখন তুই বলে দিবি। তুই কোনো মুখস্থ করিসনি, তুই তো পদ্ধতি শিখেছিস। এই প্রথম আমাদের টপিকটাই হচ্ছে ডিটেল পড়াশোনা। দ্বিতীয়টা হচ্ছে যেই মাত্র ডিটেলে পড়াশোনা হয়ে যাবে আমাদের চ্যানেলের মধ্যে চলে এসো। এই ডিটেল পড়াশোনাটা কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমেই হয়, আমাদের পেড ব্যাচের মধ্যেই হয়। আমি আশা করবো তোরা বিভিন্ন জায়গাতে পড়ছিস, তোরা যদি পড়ে থাকিস, ওখানে যদি তোরা ডিটেল পড়াশোনা করে থাকিস তো সেটা কর। যদি এখনো কেউ সেই ডিটেল পড়াশোনা ঠিকভাবে না করে থাকিস, তার জন্য অ্যাডভেঞ্চার একাডেমি আছে, তার জন্য আছে। এবং এমন ফিস রাখা হয়েছে যাতে পশ্চিমবঙ্গের সব ছেলেমেয়ে ভর্তি হতে পারে। টাকা পয়সার সমস্যার জন্য কেউ অ্যাডভেঞ্চার একাডেমিতে ভর্তি হতে পারেনি, এটা কোনোদিন বলতে পারেনি। প্রথম স্টেপ ডিটেল পড়াশোনা। দ্বিতীয় স্টেপ আমাদের চ্যানেলের মধ্যে যে সমস্ত আমরা ওয়ান শট রিভিশন দেব, সেই ওয়ান শট রিভিশন গুলোকে করবে, মোর দ্যান এনাফ রিভিশন হয়ে যাবে। 3 নম্বর স্টেপ, আমরা আমাদের চ্যানেলের মধ্যে সুপার মক করাই। সুপার মক, শুধুমাত্র মক নয়, সুপার মক। ওগুলো পরীক্ষাতে ডিরেক্ট ছেপে যায়, কিন্তু এটা করার আগে তোমাকে এইটা আর এইটা ভালো করে করতে হবে, এইটা করার আগে এইটা ভালো করে করতে হবে। প্রত্যেকটা একটা ডিটেল স্টেপ আছে ভাই। 4 নম্বর, এই সুপার মক করে অনেকে পরীক্ষা কাঁপিয়ে দিয়ে চলে আসছে ফার্স্ট সামেটিভ। 4 নম্বর হচ্ছে 5 মিনিট রিভিশন। এগুলো সব কিন্তু ইউটিউবের মধ্যে আমরা ফ্রি দিই প্রত্যেকটা ছেলেমেয়ের জন্য। 5 মিনিটের মধ্যে 30টা কোশ্চেন রিভিশন। 5 নম্বর হচ্ছে পকেট ধামাকা। এই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ছেলেমেয়ের জন্য থাকে। যখন সেকেন্ড সামেটিভ শেষ হয়ে টেস্ট পরীক্ষা শুরু হবে, অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউবের বুকে শুরু করেছে। এমসিকিউ ভিএসকিউ এর 36 নাম্বার আমরা সেপারেট করাই, এসএকিউ এর 18 নাম্বার আমরা সেপারেট করাই। আগের বছরের ভিডিওগুলোকে দেখে নে। টেস্ট পেপার আমি একটা সলভ করাই না, মাধ্যমিকের যত টেস্ট পেপার বেরোয় সব কটাকে মিক্স করে আমার নিজের নলেজ লাগিয়ে কোয়েশ্চেন সেট তৈরি করে করাই আমি। এবার বল ভৌত বিজ্ঞান পাল্টাবে? আমি একটাই সাবজেক্ট পড়াই ভাই, কিন্তু যেটা পড়াই সেটা কাঁপাবো, এই ভাবনা নিয়েই পড়াই। প্রত্যেক বছর অনেক টপার তৈরি করে দিই, কারণ আমি একটাই সাবজেক্ট পড়াই। আমার চ্যানেলের মধ্যে আর কিছু নেই, শুধু ভৌত বিজ্ঞান আছে। বাকি তুই যদি চাস এই ডিটেলস স্টাডিটা করতে, আমাদের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। তোদেরকে বলে রাখি, ফার্স্ট এন্ড সেকেন্ড সামেটিভের জন্য আমাদের যে ব্যাচটা বেরোয় সেটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ। ডিটেল ফাউন্ডেশন বিল্ডিং হয় এখানে। এটা আগে ফিস ছিল 499, কিন্তু এখন ফিসটা করে দেওয়া হয়েছে 399, শুধুমাত্র সেকেন্ড সামেটিভ যেহেতু বাকি রয়েছে। তবে খেয়াল রাখিস, যারা সেকেন্ড সামেটিভ ভর্তি হবে তারা ফার্স্ট সামেটিভ পুরোটা পাবে। এবং কতদিনের জন্য পাবে? এন্টায়ার মাধ্যমিক যতদিন না শেষ হচ্ছে ততদিন তার কাছে থাকবে। পুরো ফার্স্ট সামেটিভ, পুরো সেকেন্ড সামেটিভ সে পেয়ে যাবে। একবার ফিস পে করতে হবে 399 টাকা, জাস্ট ওয়ান টাইম। আর এই ব্যাচের মধ্যে যারা পড়বে তারা যখন নেক্সট ফেজে, আমাদের যেটা অগস্ট মাসে রিলিজ হবে, মানে ফুল সিলেবাসের পড়াশোনার জন্য, টেস্ট এন্ড মাধ্যমিকের জন্য ধামাকা 2.2, যেটা আগের বছরের মোস্ট সাকসেসফুল ব্যাচ অফ ওয়েস্ট বেঙ্গল, ধামাকা ব্যাচ, তারই সেকেন্ড ভার্সন ধামাকা 2.0। সেই ব্যাচটার মধ্যে হায়ার লেভেল ফিজিক্যাল সায়েন্স, হায়ার লেভেল অঙ্ক করানো হবে, একদম ধরে ধরে প্রত্যেকটা জায়গাকে বিল্ড আপ করা হবে। এবং চাপ নেই, এখানে যেগুলো হচ্ছে তার পাশাপাশি ইউটিউবের মধ্যে তো এই ফ্রি ভার্সন গুলো চলতে থাকবেই। সেকেন্ড সামেটিভের পর তো এমসিকিউ ভিএসকিউ এসএকিউটা ইউটিউবের মধ্যে হবে, কিন্তু এলএকিউ পার্টটা পুরোপুরি ব্যাচের মধ্যে হবে। এই হচ্ছে পুরো স্ট্রাকচার। এইটা নিয়ে আপাতত মাথা ঘামাতে হবে না। এখানে যারা থাকবে তাদের জন্য এই ফিসটা থাকবে ওয়ান টাইম 599 টাকা। আর যারা বাইরে থেকে আসবে, যারা তখন ভর্তি হবে তখন হয়তো 799, তাদের জন্য করা হবে। এই ব্যাচের স্টুডেন্টদের 599 থাকবে। ঠিক আছে, সব ওয়ান টাইম ফিস ভাই। আপাতত তোকে শুধুমাত্র এটাই পে করতে হবে। দাদা কিভাবে পে করবো? না, অ্যাডভেঞ্চার একাডেমির অ্যাপ ডাউনলোড কর, নিচে দেখবি লিঙ্ক দেওয়া রয়েছে। অ্যাপ ওপেন করবি, ওপেন করার পরে তুই এখান থেকে তোদের মাধ্যমিকের ব্যাচ পেয়ে যাবি। এটার মধ্যে যাবি, যাওয়ার পরে তুমি পে করার অপশন পাবে। এখানে আমি 11 এর একটা ব্যাচ দিয়ে জাস্ট দেখাচ্ছি। এখানে তোমরা যখন পে করবে তোমাদের 399 দেখাবে। পে নাওতে ক্লিক করবে, বাই নাওতে ক্লিক করবে, করার পরে দুটো অপশন দেখাবে। তুমি নিজের ফোন দিয়েও করতে পারো, গুগল পে, ফোন পে দিয়ে করতে পারো, অথবা তোমার যদি কারোর ফোনের মধ্যে না থাকে সে স্ক্যানার খুলবে, অন্য কারোর ফোন দিয়ে স্ক্যান করবে। যে পে করছে সে অ্যাড হবে না, তুমি নিজে অ্যাড হবে। যে নাম্বারে রেজিস্টার করেছো সেই নাম্বারটাই অ্যাড হবে।
হয়েছে। এবার তারপরে পারচেস্ট অপশন দেখিয়ে দেবে, তারপরে তুমি কন্টেন্ট সেকশন থেকে সমস্ত ক্লাসগুলো করতে পারবে। আর এই যে দেখো অনেক সময় কি হয় না, স্ক্যানারটা এমনি ব্লার হয়ে থাকে, 2-3 বার 4 বার ট্যাপ করবে, আর না হলে একবার রিফ্রেশ করবে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলো ব্যাস আজকের মতো এখানেই। সবাই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস। একটু নোটিশ বোর্ডটা চেক করিস, যেখানে তুই হ্যান্ড রিটেন নোটস গুলো পেয়ে যাবি, ফার্স্ট সামেটিভের ক্লাসের লিঙ্ক গুলো পেয়ে যাবি। ব্যাস আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস। ভৌত বিজ্ঞান কাঁপবে, বাংলা মিডিয়াম এগোবে। জয় ধামাকা।